আলাইকুম ওরহমতুল্লাহ। সাধারণ গণিতের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর অতীব গুরুত্বপূর্ণ একটি পাঠ ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পাঠের মাধ্যমে আমরা শুরু করব ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক থেকে অ্যাডভান্স সকল তথ্য আমরা এই প্লেলিস্টের মাধ্যমে পাবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু আজকে ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক প্রথম ক্লাস, যার কারণে ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম পার্টে আমরা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এখানে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে অধ্যায়ের নাম লেখা আছে যে ত্রিকোণমিতিক অনুপাত। এই শব্দটি আমরা প্রথমে বিশ্লেষণ করা শিখব। এখানে দেখেন আমি আগে কিছু তথ্য লিখে রাখছি, তারপর আমরা অন্যগুলো আলোচনা করব। দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত, যাকে ইংরেজিতে বলা হয় ট্রাইগোনোমেট্রি, এই শব্দটি গ্রিক শব্দ। এটি কি শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে এসেছে। এখান থেকে প্রথম যে শব্দটা আছে ট্রাই, যার অর্থ তিন, গণ অর্থ ধার এবং মেট্রন অর্থ পরিমাপ। তাহলে এই তিনটি শব্দের কম্বিনেশনে আমাদের যে মূল তথ্যটি আসে সেটি দ্বারা বোঝায় যে অর্থটি আসে তিন ধারের পরিমাপ। ধার মানে আমরা কি বুঝি? তিন মানে তো তিন, আমরা তো জানি সেটা তিন। পরিমাপ মানে তো মাপা, আমরা যে চাল মাপি, এটা মাপি, ওটা মাপি, যে কোনো কিছু মাপি না, এটা মাপা। এখন কথা হচ্ছে ধার মানে কি ভাইয়া? ধার মানে হচ্ছে বাহু। ধার মানে কি? বাহু। তাহলে আমরা কি পাইলাম যে ত্রিকোণমিতির এই ইংরেজি তিনটা যে শাব্দিক শব্দ, এখান থেকে আমরা অর্থ পাইলাম তিন বাহুর মাপ। তাহলে তিন বাহুর মাপ এটি কোথায় আলোচনা করা হয়? চতুর্ভুজে আলোচনা করা হয় না। চতুর্ভুজে কি আমরা তিন বাহুর মাপ আলোচনা করি? না ভাইয়া, আমরা চতুর্ভুজে কিন্তু তিন বাহুর মাপ আলোচনা করি না। আমরা স্বাভাবিকভাবে তিনটি বাহুর মাপ মাপি একটা ত্রিভুজে, কারণ একটা ত্রিভুজের কিন্তু তিনটে বাহু থাকে। একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটি বাহু থাকে। চতুর্ভুজের কি তিনটি বাহু থাকে? এটা তো চতুর্ভুজ, এখানে কয়টা হোক? একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা দেখতে পাইলাম যে ত্রিভুজে তিনটা বাহু থাকে। তাহলে আলোচনা থেকে কি বোঝা গেল যে ত্রিকোণমিতি এই শব্দটি এই অধ্যায়টিতে স্বাভাবিকভাবে আমাদের ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। কারণ কি হবে? যে ত্রিভুজ, ত্রি অর্থ তিন, কোণ অর্থ কোণ, মিতি অর্থ পরিমাপ। তার তিন কোণের পরিমাপ কি অর্থ বের হলো? তিন কোণের, কোণের মিতি অর্থ পরিমাপ, মাপা। তিন কোণ মাপা তার মানে কি? তিনটা কোণ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই বিষয়টি সাধারণত ত্রিকোণমিতিক অনুপাত। আমরা যদি এই সুন্দরভাবে ডেফিনেশনটা পড়তে যাই, সেটি হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর যে অনুপাত বের করা হয় তাকেই বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। কি বললাম একটু আগে? যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো মিলে 90। যেমন এ বি সি, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার বি কোণ সমান সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তাকে আমরা এই ত্রিভুজটা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। এখন ত্রিকোণমিতি হচ্ছে সমকোণী ত্রিভুজে, তাহলে এই সব কোণ দুটো কত হবে? দুইটা মিলে কিন্তু 90। ধরো এটা আমরা ধরলাম একটা 50 আর একটা ধরলাম 40। 50ও কি সূক্ষ্মকোণ, 40ও একটা সূক্ষ্মকোণ। এই সম্পর্কিত তথ্য নিয়ে আমাদের গত একটা ক্লাসে আলোচনা হয়েছে। আপনারা ক্লাসটি করতে চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন। এখন দেখেন আমরা কি দেখলাম? যে সমকোণ ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় এবং বাকি দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। তাহলে একটা সমকোণ আর দুইটা মিলে সূক্ষ্মকোণ, তাই না? সূক্ষ্মকোণ কিন্তু। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে বলা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? একটা সমকোণী ত্রিভুজের, সমকোণ না, এই সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর যে মান বের করা হয় তাকে বলা হয় কি? ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি? যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে, হয়তো বা সূক্ষ্মকোণ আপনার এটা হতে পারে,
অথবা তুমি এটাও ধরতে পারো। এখন তোমার উপর সে নির্ভর করবে, অথবা অঙ্কের কোয়ালিটির উপর, যে একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, একটা সূক্ষ্মকোণের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর যে অনুপাত বের করা হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাই কি বলা হয়? তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে, তার সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের বিস্তারিত কিছু তথ্য জানা দরকার, মৌলিক ধারণা রাখা দরকার। এই যে এটা কি, আমরা সমকোণী ত্রিভুজ কীভাবে চিনলাম? যার একটা কোণ 90 ডিগ্রি, এই চিহ্নটা দ্বারাই বোঝায় 90 ডিগ্রি আছে। একটা কোণ 90 ডিগ্রি, এ বি সি তিনটা আমরা কি নিলাম, কোণ ধরলাম। এ বি সি একটা ত্রিভুজ, যার বি কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা এই ত্রিভুজটাকে কী নাম দিতে পারি? এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি, কারণ বি কোণটা এখানে 90 ডিগ্রি। তার মানে যে কোণের মানে একটা কোণ, মানে আমরা জানি কি যে ত্রিভুজের তিনটে বাহু সমান সমান কত ডিগ্রি, তিনটে কোণ সমান কত ডিগ্রি? ধরো এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কি লিখতে পারি? 180 ডিগ্রি, তাই না? যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে একটার মান 90 আছে, আর দুটো মিলে 90, এটাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অর্থাৎ একটা কোণ সমকোণ থাকে তাকেই সমকোণী ত্রিভুজ বলা হয়। এখন যে কোনো ত্রিভুজের আমরা কোণগুলোকে সাধারণভাবে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি। দেখো তো এখানে বড় হাতের এ না, এটা বড় হাতের বি, এটা বড় হাতের সি না, দেখছো? এটা কি বড় হাতের এ, এটা কি বড় হাতের বি এবং বড় হাতের সি। তাহলে কোনগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা বাহুগুলোর নাম দিতে চাই, বাহুগুলোর নাম দিতে চাই, বাহু কী হবে? দেখো তো এই যে এটা আছে না, এইটা কি আমাদের বি কোণ, এই বি কোণটার বিপরীত বাহু কোনটা? এটা না, বি কোণটার বিপরীত বাহু কোনটা? এইটা। এই বি কোণটার বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে বিটা আমরা যে কোণের বিপরীত বাহু নির্ণয় করব, সেই কোণটা ছোট হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা কি প্রকাশ করা হয়? কোণটা, বাহুটা প্রকাশ করা হয়। এবার এ কোণটার দিকে যদি আমরা তাকাই, এই এ কোণটার দিকে যদি আমরা তাকাই, দেখো তো এ কোণটার বিপরীত বাহু কোনটা? এ কোণটার বিপরীত বাহু হচ্ছে এই যে এই পাশেরটা। তাহলে এটা বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এই বাহুটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ছোট হাতের এ দ্বারা প্রকাশ করব, তাই না? এবার দেখো যদি আমরা সি কোণটার বিপরীত বাহুটির নামকরণ করতে যাই, তাহলে আমরা কীভাবে নামকরণ করব? দেখো সি কোণটা বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে সি কোণটার বিপরীত বাহু কোনটা? এই পাশেরটা। সি কোণের বিপরীত বাহু এই পাশেরটা, তাহলে এটাকে আমরা কি বলবো? ছোট হাতের সি দ্বারা প্রকাশ করব এই বাহুটাকে। আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম যে যে কোনো ত্রিভুজের বাহু কীভাবে কী দ্বারা প্রকাশ করা হয় এবং কোণগুলোকে কীভাবে প্রকাশ করা হয়। বাহুগুলোকে সাধারণত একটি কোণের বিপরীত লেটারের স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় এবং কোনগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। এটা আমাদের কিছু আমরা বাহুর নামকরণ করলাম, যে আসলে এটাকে কী নাম দিতে পারি, এটাকে কী নাম দিতে পারি, এটা কী নাম দিতে পারি। এবার আমরা এটারই আরও গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের এই পার্টে অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টাতে আমাদের সমকোণ নেই সব আলোচনা। কী করলে ভাইয়া? সমকোণ নেই সব কিছু আলোচনা, যার কারণে সমকোণের সকল ধরনের তথ্য আমরা এই পার্টের ভিতর শিখবো ইনশাল্লাহ। তারপরে দেখো এখানে যে আমরা আরেকবার একটা সমকোণ ত্রিভুজ আঁকি, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এই যে এটা বি কোণ না, এই বি কোণটার বিপরীত বাহু, এটা সমকোণী না, এই সমকোণটার বিপরীত বাহুকে সবসময় অতিভুজ বলা হয়। কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে এই অতিভুজ সবসময় ঠিক থাকবে, সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে সবসময় ওটার নাম অতিভুজই থাকবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই বাহুটার নাম সবসময় কী থাকবে ভাইয়া? সবসময় ওটার নাম অতিভুজই থাকবে। এবার আমরা সূক্ষ্মকোণের সাপেক্ষে চিন্তা করব। যদি আমরা এই কোণটাকে সাপেক্ষে ধরি, এই কোণটা দেখো আমরা কি বলছি, অনুপাত একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে কিন্তু বাহুগুলোর অনুপাত বের করা হয়। হয়তো আমরা এই কোণটাও ধরতে পারি কোনো সময়, অথবা এই সমনটাও ধরতে পারি। এখন কোণের উপর ডিপেন্ড করে, কোণের উপর নির্ভর করে আমরা বাহুগুলোর অনুপাত বের করব। যদি আমরা এখানে সি কোণটাকে নির্দেশ করি, সি কোণটাকে আমরা থিটা কোণ ধরি, তাহলে এই সি কোণের বিপরীত বাহু কোনটা? এটা না, এটা না, এটাকে আমরা বলবো লম্ব। কি বলবো ভাইয়া? লম্ব বলবো বা বিপরীত বাহু বলবো, লম্ব অথবা বিপরীত বাহু। আমরা লম্ব নামই বেশি ব্যবহার করি, কিন্তু বইয়ের ভাষায় লেখা আছে এটা হচ্ছে বিপরীত বাহু, কারণ সি কোণটার বিপরীত বাহু কিন্তু এই পাশেরটা, তাই না? দেখো সি কোণটার বিপরীত বাহু কোনটা? এই পাশেরটা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিপরীত বাহু। আমরা অঙ্কে ব্যবহার করার সময় সহজভাবে বলে থাকি লম্ব। এবার দেখো তো এই সি কোণটার সাপেক্ষে কিন্তু আমরা পড়াশোনা করতেছি, এই সি কোণটার সঙ্গে লাগিয়ে আছে কোনটা? সি কোণটার সঙ্গে লাগিয়ে আছে এটা না, এটা না, এইটা না, দেখো এটা না ভাইয়া, এইটা কিন্তু লেগে আছে। সি কোণের সঙ্গে লেগে আছে এইটা, এটাকে বলা হয় ভূমি। কি বলা হয় ভাইয়া? ভূমি বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহুটা থাকে সবসময় ওটার নাম কি হয়?
সবসময় ওটার নাম অতিভুজ হয়। এটা কখনোই চেঞ্জ হবে না, আর কখনোই পরিবর্তন হবে না। তাহলে সমকোণের যে বিপরীত বাহুটা থাকে এটাকে আমরা সবসময় কি বলবো? সবসময় এটাকে আমরা অতিভুজ বলবো। তারপর আমরা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাধারণত একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে আলোচনা করা হয়, যার কারণে একটা সূক্ষ্মকোণের উপর ডিপেন্ড করেই পরবর্তী আমাদের বাহুগুলোর নামকরণ করতে হবে। এখানে যদি আমরা সি কোণটাকে একটা সূক্ষ্মকোণ ধরি, এই কোণের সাপেক্ষে যদি কাজ করতে চাই, তাহলে আমরা কি করব, যে এই কোণের বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি বইয়ের ভাষায়, কিন্তু সহজভাবে আমরা বলতে পারি এটা লম্ব। কি বলতে পারি ভাইয়া? লম্ব বলতে পারি। এখন সি কোণের সঙ্গে লেগে আছে কোনটা? এইটা না, বিসি বাহুটা না, এই বিসি বাহুটাকে আমরা ভূমি বলবো, যাকে বলা হয় ইংরেজিতে অ্যাডজাসেন্ট, এবং আমরা অতিভুজকে ইংরেজিতে বলতে পারি হাইপোটেনাস। কি বলতে পারি ভাইয়া? হাইপোটেনাস। হাইপোটেনাস। লম্বকে বলা হয় কি বলা হয়? অপোজিট সাইড। অপোজিট সাইড। এবং ভূমিকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাস্ট মানে লেগে আছে, অপোজিট মানে বিপরীত, এবং হাইপোটেনাস মানে ভূমি। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছো? এই দুটা বোঝো নাই? বুঝতে পারছো কিন্তু। এবার আমরা আরেকটা চিত্র তোমাদের দেখাই এইটার সাপেক্ষে। দেখো আমরা এবার কি করছিলাম, এই কোণটার সাপেক্ষে কিন্তু পুরো বাহুটার মানগুলো নির্ণয় করছি। এবার যদি আমরা ওই রকম ত্রিভুজে আবার ওটাই আঁকাই, দেখো এটা সি না, এটা বি, এটা কি এ, এটা হচ্ছে সমকোণ। আমরা কি বললাম অল্প একটু আগে, যে সমকোণের যে বিপরীত বাহুটা থাকে এটা সবসময় কি অপরিবর্তন না? এটা পরিবর্তন হবে না কখনোই। এটা কি বলবো আমরা সবসময়? এটা সবসময় অতিভুজ বলবো। এটাকে আমরা সবসময় কি বলবো ভাইয়া? এটাকে সবসময় আমরা অতিভুজ বলবো। এবার যদি আমি বলি যে তোমরা এ কোণের সাপেক্ষে পুরো কোণগুলো বাহুগুলোর করো, মান নির্ণয় করো, তাহলে কি বলবো আমরা? যে এই যে এ কোণের সাপেক্ষে কিন্তু এবার, তাহলে এখানে দেখো কি ছিল, এখানে এটা ছিল ভূমি, এই এই ত্রিভুজে এটা ছিল ভূমি, এটা ছিল লম্ব। এবার দেখো তো এ কোণের বিপরীত বাহু কোনটা? এই পাশেরটা না? তাহলে এটাকে কী নাম দিব? তুমি বলো, বলো, এই বলো, তুমি বলো কি এটার নাম? আমরা এটাকে বলবো কি ভাইয়া? এটাকে আমরা বলবো লম্ব, তাই না? হ্যাঁ পারছো, আমি জানি তুমি পারছো। তাহলে এটা কি বলবো? আমরা লম্ব বলবো এটাকে, কারণ এ বাহুটার বিপরীত বাহু হচ্ছে এ কোণটার বিপরীত বাহু এইটা। তাহলে যেটা একটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলে থাকি, তাই না? হাসতেছো কেন? লম্ব বলে থাকি, তাই না? এবার দেখো যে এই কোণটার সঙ্গে লাগিয়ে আছে কোনটা? এই কোণটার সঙ্গে লেগে আছে কোন বাহুটা? এই বাহুটা, এই বি বাহুটা না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ভূমি। কেন পারো না? বলে পারোই তো, এই পারোই তো। দেখো তাহলে আমরা দুইটা কিন্তু কম্পেয়ার করলাম। আর কোনো সমস্যা আছে তোমাদের বাহুগুলো নিয়ে? পারবা কিন্তু সব কিছুই এখন আমাদের। তাহলে আমরা এই চিত্রগুলোর মাধ্যমে বাহুগুলোর নাম বলতে পারলাম, কোন বাহুটার কোন নাম সেটা আমরা নির্ধারণ করতে পারলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী ধাপগুলো শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সকল ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এতক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।